অনিবার্য যেটা না, সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। প্রিয় কাজ আমি করি, সংসারটাও আমার প্রিয়। দুটো ভালোবাসা যখন আমার, তখন আমি দুটোই ভালো করে করতে চেষ্টা করি। ডায়লগ করছি, বলতে শুরু করেছি, অমি আওয়াজ নেই, অমি আওয়াজ নেই। ওটা দেখলাম ভগবানের হাত এরম হয়, ভগবানকে চোখে দেখি না, আছে কিনা সে অন্য, দেখলাম একটা হাত না আমার মুখের সামনে মাইক সমেত উঠে এলো। অন্ধকার না থাকলে তো আলো আসবে না, আধার এলো বলে তাই তো ঘরে উঠলো আলো জ্বলে, আসবেই না। অন্ধকারের কথা তো আছে, হাইলাইট করবো কেন? ভালো থাকাটা তো জীবনে সব কথা নয়, ভালো রাখাটাও একটা বড় দায়িত্ব। মানে খুব মানবিক, খুব টাচি কোনো কিছু যদি তুমি অতিরঞ্জিত না করে সঠিকভাবে প্রকাশ করো, তাহলে চোখে জল আসবে। আমার ছেলে কখনো আমার সঙ্গে খারাপ করে কথা বলে না, সেদিন বললো বলে আমি তাকে ঠাস করে একটা থাপ্পড় না মেরে আমি একটু থেমে ভাবতে পারি, ও তো এরকম করে না কেন, এরকম করলো, ওর কি কোনো অসুবিধে, ও কি কোনো অসুবিধে আছে? এই যে রঞ্জন বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন রবীন্দ্রনাথের চরিত্র কত খারাপ ছিল, তিনি কত মহিলাদের সঙ্গে কি করেছেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। আমি সেগুলো বিশ্বাস নাই বা পড়লাম, ওই অন্ধকারটা ঘাঁটবো না। আমি প্রতিবাদ করলেই যে আমি প্রতিবাদী একমাত্র বা ব্রাত্য হব তা না। আমি যদি প্রতিবাদ নাও করি কিন্তু মনে মনে অন্য কোনো রঙের প্রতি আস্থাশীল হই, তাহলেও আমি বাদ যাই, আমি ব্রাত্য। এসব জীবন লব্ধ অভিজ্ঞতা, তার মানে আমি কত ভয়ঙ্কর যে আমাকে বাদ দিতে হয়, এটা ভাবি। আমার প্রতাপ সম্পর্কে আত্মবিশ্বাস বাড়ুক, বাদ দিলি কেন, আমি এইটুকু ফুটফুটে, তাও কিছু বিশেষ প্রতিবাদ করি না, আনুগত্যটা ভদ্রভাবে দেখাই। কোনটা হুলিগ্যানিজম সে প্রশ্নটা উঠছে। জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, এই প্রবাদ বাক্য আমাদের সকলেরই জানা। কিন্তু জীবনের ওঠা এবং পড়াতে কি করে অবিচল থেকে সামলে নিতে হয়, সামলে সুমলে জীবনটাকে আরো সুন্দর করে নিতে হয়, সেই ম্যাজিক আমাদের অধরা। আমাদের স্বর্গ নেই, স্যারিরান আছে, কিন্তু আমরা যদি আমাদের মতো করে স্বর্গ রচে নিই, কার তাতে কি? আমি আজকে এই মুহূর্তে ঠিক যে জায়গায় বসে আছি, শিল্পরসিক বাঙালির তীর্থক্ষেত্র এটা। স্বর্গের এক সাবভ্রষ্টা দেবী, তিনি আমাদের শহরে, আমাদের সময়ে তিনি আছেন। এবং একথা ভাবলে খুব আশ্চর্য লাগে যে এই মানুষটি আমাদের ধরা ছোঁয়ার মধ্যে। আমরা চাইলেই তার কাছে বহুবার ছুটে এসেছি, আশ্রয় নিয়েছি, এবং লেজেন্ড শব্দটা বহু ব্যবহারে দীর্ণ। রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীকে একটি চিঠি লিখছেন এবং সেই চিঠিতে তিনি একটি শব্দবন্ধ ব্যবহার করছেন, আভিজাত্যের বিনয় সৌন্দর্য। আমার বিশ্বাস আজকে যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন তাহলে আরো একটি চিঠি লিখতেন এবং সেই চিঠিতে আভিজাত্যের বিনয় সৌন্দর্য যাকে মানায় তার কথা উল্লেখ করতেন। উর্মিমালা বসু, আমার উর্মি পিসি। পিসি কেমন আছো? খুব ভালো, অনেকদিন পরে দেখা হচ্ছে তোমার সঙ্গে এবং কথা হচ্ছে ক্যামেরার সামনে। সেই আমি একটু মানে ভালো মতন আমি থতমত খেয়ে আছি, কারণ আমি জানি যে আমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা উচ্চারণ
মানে খুব ভালোভাবে স্ক্যান হচ্ছে এবং সেই জন্য আমি ভালো মতন থতমত খেয়ে আছি। না আমি কি চোখে আঙুল দাদা নাকি? না না বল। মানে এই যে ক্রমাগত তুমি শেখাচ্ছ সেইটা একটা বড় প্রাপ্তি। তার সঙ্গে সেই আমি কয়েকটা বছর পিছিয়ে যাচ্ছি, আমহা স্ট্রিট বা আরো একটু পিছিয়ে যে কেশবচন্দ্র স্ট্রিট, কয়েক যুগ, যে সাহেব বাবুর বাড়ি। এবার সেই লাল রঙের বাড়ির দোতলায় একটা ছোট্ট মেয়ে, যে সে ফ্রক পরে দাঁড়িয়ে আছে এবং সে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া সেই সব দেখছে যে চলছে। যে সেই মেয়েটি উর্মিমালা চট্টোপাধ্যায়, সেই মেয়েটি সম্পর্কে একটু জানবো, মানে তার ছেলে ছোটবেলা কেমন ছিল। সেটা আদরের ছোটবেলা ছিল, মানে মাথা খাওয়া আদর না, ওই আমি যেরকম সেরকমই আর কি। আমার নির্মাণটার তো সেখানেই আর ভীষণ আমাদের 4 ভাই বোনের ভালোবাসার বাড়ি, কাছাকাছি মামার বাড়ি, কিন্তু আমহা স্ট্রিট পাড়াটা আমাদের বাড়ি বলা যেতে পারে। মানে দাদাদের বন্ধুরা আমার বন্ধু, আমার স্কুলের বাইরে খুব মেয়ে বন্ধু ছিল না। আর ব্রাহ্মবালিকা শিক্ষালয়ে আমি পড়তাম, হাঁটা দূরত্ব, এবং শাসন ছিল, প্রশ্রয় ছিল, স্বাধীনতা কম ছিল, সেটা বেশিটাই আশঙ্কা থেকে যে অসুবিধা হতে পারে। একটু 2 দাদারা অল্প অল্প, বড় দাদা প্রচুর সর্দারি করতো, বেরোবি না, এই করবি না, এসব ছিল। কিন্তু এখন বুঝতে পারি ওই আগলানোটাও জীবনে দরকার, কারণ ক্রমশ না আগলাবার মানুষ কমে যায়। কাজেই আমায় যদি বলো আমার ছোটবেলাটার জন্য আমি নিজেকে মানে খুব একটা আশীর্বাদ ধন্য মনে করি, কারণ সকলের না অমন বাবা মা, অমন ছোটবেলা, অমন ভাই বোন, অমন পরিবেশ থাকে না। আমি হয়তো সেই বিরল, বিশেষভাবে আমি কন্যা সন্তান হিসেবে খুব আদৃত আমার এই পোড়া দেশে। আমার আসার সময় আমার মার যখন শারীরিক কষ্ট হচ্ছে, আমার বাবা বলেছিলেন যে এটা আমার মা আসছে। এই যে একটা ভীষণভাবে আমাকে চাওয়া, এটা তো সচরাচর ঘটে না মেয়েদের, এবং তারপরেও আমি খুব সম্মান পেয়েছি। কোনোটা বাড়াবাড়ি কিন্তু নয়, যেটা পাওয়া উচিত সেটা পেয়েছি, এবং কোনো তফাৎ হয়নি কখনো ভাইদের সঙ্গে আমার। সেটা আমাদের মানে আমি শিখিও নি সেটা, যে মানে বড় দাদাকে একটু আদর করলে সবচেয়ে যে ছোট তাকেও একটু এরকম আদর করে দিতে হবে, এটাই নিয়ম। ও ছেলে বলে ও মুড়ো খাবে আর আমি একটু মাছের কাঁটা খাবো, এসব টেসব পাইটাইনি। খুব আদরের সুন্দর একটা ছোটবেলা, আইডিয়াল ছোটবেলা। তোমার জীবনের একদম প্রথম স্মৃতি যে ছোটবেলার, সেটা কি? আমার না কোনো স্বপ্ন ছিল না যে আমি কোনোদিন এই ধরনের কোনো পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত হব টাবো, কিন্তু আমার সেই দুটো খুব ছোট ছোট স্মৃতি আছে। ব্রাহ্মবালিকা শিক্ষালয় আমার স্কুল, ওখানে আমার তখন বোধহয় বছর 3 বয়স হবে। আমি ঢেউ সেজেছিলাম। ঢেউ মানে ওই রবীন্দ্রনাথের দক্ষিণ হাওয়া জাগো জাগো গানটি সিনিয়র দিদিরা নেচেছিল, আর আমরা সব এক গাদা বাচ্চা ওই থুপুর থুপুর করে সাদা ফ্রিল দেয়া ফ্রক পরে লাফিয়ে লাফিয়েছিলাম। সেটা হচ্ছে ঢেউ, দক্ষিণ হাওয়া এসে তাদের বলছে। সেই একটা স্মৃতি মনে আছে। আরেকটা মনে আছে, একটা ধুনুরির গান বলে মন্টেসরি স্টেজেই একটা প্রোডাকশন হয়েছিল, তাতে ওই ধুনুরি তৈরি করে, ছোট ছোট ধুনুরি তৈরি করে আমাদের হাতে দেওয়া হয়েছিল। তা নলিনী দি, যিনি নলিনী রাহা, উনি বোধহয় প্রথম মন্টেসরি ট্রেন্ড মহিলা আমাদের দেশের, তিনি আমাদের ছিলেন স্কুলের হেড, মন্টেসরি ডিপার্টমেন্টের। তিনি আমাকে ওই তৈরি হওয়া ধুনুরিটা প্রথম হাতে দিয়েছিলেন, দিয়ে মানে রিহার্সালটা হয়েছিল। এই আর ওই ওই যে প্রথম এটার যেটা ঢেউ হয়েছিল,
সেইটার নামই ছিল উর্মিমালা। মানে এটা তো একটা ভীষণ একটা ছোট্ট মেয়ের পক্ষে, প্রথমে সেটা শুনেছিলাম, পরে সেটা পুরোনো প্রোগ্রামের এতে ছাপার অক্ষরে দেখেছি। কাজে এই স্মৃতিগুলো না খুব অক্ষয়। কিন্তু আমার কোনো অ্যাম্বিশন ছিল না যে আমি এই শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত হব বা এটা আমার জীবিকা হবে, জীবন হবে। মানে কন্ট্রাস্ট, ও যেমন স্পোর্টস এর কথা বলে, আবার কিন্তু ওর স্বপ্ন ছিল এইদিকে কিছু করার। আমার ঠিক উল্টো, আমার স্বপ্ন ছিল না, কিন্তু এই স্মৃতিগুলি অক্ষয়। আমি সেই প্রশ্নটাই করবো ভাবছিলাম যে তোমার প্রথম স্কুল হচ্ছে ব্রাহ্মবালিকা শিক্ষালয়, সেখানে তুমি সংস্কৃত নাটক করছো, তারপর নেপালেও তুমি যাচ্ছ পারফর্ম করতে। স্কুল থেকে তো আমাদের তো নাটক না, আমার ডক্টর রমা চৌধুরী লেডি ব্রেবন কলেজে প্রিন্সিপাল ছিলেন, পরে উনি রবীন্দ্র ভারতীর ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তিনি আমাদের স্কুলের মেয়ে, ব্রাহ্ম গার্লস, ব্রাহ্ম বালিকা। এবং আনন্দমোহন বসু, উনি আমাদের স্কুলের ওয়ান অফ দ্য ফাউন্ডার্স, প্রতিষ্ঠাতা। তখন তো মেয়েদের পড়াশুনোর ব্যাপারগুলো ওইভাবেই এলো। আমার মাও আমার স্কুলের দিদি, ব্রাহ্ম গার্লস। মায়ের সঙ্গে ডক্টর রমা চৌধুরীর একদম মন্টেসরি ক্লাস থেকে বন্ধুত্ব। সেটা পরে এমন একটা পারিবারিক সম্পর্কে যায় যে আমি অনেক বড় হয়ে জানতে পেরেছিলাম যে উনি আমার রক্তের সম্পর্কিত মাসি নন। এবং এটা আমৃত্যু এই সম্পর্কটা ছিল মায়েদের মধ্যেও আমার সঙ্গেও। তা ওনার এবং ওনার স্বামী, উনি সংস্কৃত কলেজে প্রিন্সিপাল ছিলেন, ডক্টর যতীন্দ্র মৃণাল চৌধুরী। ওদের একটা অর্গানাইজেশন ছিল প্রাচ্যবাণী, ওরিয়েন্টাল স্কুল অফ লার্নিং। এবং ওদের স্বপ্ন ছিল হিন্দি না, সংস্কৃত রাষ্ট্রভাষা হবে। তার ফলে ওই প্রাচ্যবাণীর একটা উইংয়ে অভিনয় ছিল, মানে মঞ্চাভিনয়। সেইটার সূত্রে, ওটা পারিবারিক কৃত্য হিসেবেই আমি সারা ভারতবর্ষ, নেপাল, মানে এইটুকুই, অন্য সাগরটা পাড়ি দিইনি নাটক নিয়ে, করে বেরিয়েছি একটা সময়। মানে 9 থেকে আমার 72 সালে বিয়ে হলো, ততদিন কন্টিনিউয়াস এই কাজটা করেছি। অদ্ভুত না লোকে। আর এদিকে সংস্কৃত খুব ভালো ছিল, তা ভাবিস না। আবার সেখানে সংস্কৃত দিলেন যদি সংস্কৃত হয়, অনুসরণ দিলেন যদি সংস্কৃত হয়, কিন্তু ওই পাঠ মুখস্থ করে সংস্কৃত বলছে। আর আমাদের স্কুলেও ভীষণ উচ্চারণের দিকে মনোযোগ ছিল আর কি। ইংরেজি, বাংলা, হিন্দি, সংস্কৃত যাই বলি সেটা ঠিক ঠিক করে বলতে হবে। আর রোজ সকালেই তো আমাদের ওই প্রেয়ারে ওম ইয়ো দেবাগ্ন ইয়ো আপসু এইগুলো বলতে হতো। ফলে একটা হয়তো স্বাভাবিক প্রবণতা ছিল, সেটা আমার প্রাচ্যবাণী আরো অনেক সংস্কৃত করেছে। এবং যেটা পরবর্তীকালে উচ্চারণের স্বচ্ছতা, ক্ল্যারিটি যেটাকে বলে, সেটা নির্মাণও হয়েছে, এখন বুঝি। তারপর তুমি শিক্ষকতাও করেছো একটা সময়। আমি এক সময় পড়িয়েছি ছোটখাটো স্কুলে, নিউ আলিপুরে। এদিক ওদিক করেছি, কিন্তু বিদ্যাভারতীতে আমি বেশ কিছুদিন পড়িয়েছি। তারপরে কিছুটা পারিবারিক কারণে, কিছুটা সাংস্কৃতিক কারণে আমি চাকরিটা ছেড়ে দিই। না, চাকরি কখনো রেডিও দূরদর্শনে আমি করিনি। আমি সব জায়গাতেই অডিশন দিয়ে কাজ পেয়েছি, এবং আমার বাইরের কাজটাও তাই। চাকরি পর্ব ওই বিদ্যাভারতী, ওখানে শেষ। তারপর সেখানে প্রথম যুববাণীতে, তারপরে ওখান থেকে না, যুববাণী, তারপরে চাকরি করাটাই, যুববাণী তার আগে চাকরি করাটাই, বিয়ে করব বলে। আমি একটা বিয়ে করলে, মানে চাকরি করলে বিয়ে করতে পারবো, এরকম একটা সিচুয়েশন আমাদের মধ্যে ছিল। সেই হিসেবে বিদ্যাভারতী তখন যুববাণী জীবনে ঢুকে গেছে, মানে স্থায়ীভাবে বসবো করছে। তো সেই হিসেবে তখন যুববাণী, কিন্তু যুববাণীতে আমি চাকরি করিনি। যুববাণীতে জগন্নাথ প্রথম জয়েন করে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি তো এমনি একজন টকার। ওই সময় তখন ওই 12 হাড়ি রাবড়ির বাড়াবাড়ি তখন চলছে ইডেন জুড়ে। হ্যাঁ, এটা চলছে। এটা বোধহয় যারা মানে জানেন না তারা হয়তো একটু বলে।
আমার মনে নেই। ওই সময় যদি ইডেন গার্ডেন্স এর বাসে করে বা এমনি হাঁটতে হাঁটতে যদি কেউ যান, তখন দেখবেন যে দুটো তরুণ তরুণী তারা প্রেম করছেন। এবং প্রেমটা কিরকম, যে ছেলেটি মেয়েটিকে বারবার বলছেন যে 12 হাড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি। আমার বয়সনরা ডয়সনরাতে গন্ডগোল হলো। গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়। আমাকে একদিন জিজ্ঞেস করলো যে ওই হয় না তুমি বাঙাল না ঘটি, আমি যে এদিককার কলকাতা, তারপরে এত ডয় শূন্য র ডয় শূন্য র হয় না। আমার হ্যাঁ হয় না। এর আগে আমি শুনেছি আমাদের একজন আত্মীয় বাবার বন্ধুস্থানীয় দাদা বলতেন যে ফের র বলে, ফের র বলে। কি ডিফারেন্স বুঝলো না। ওই আমাকে প্রথম জগন্নাথ আমাকে প্রথম শেখায় র আর র এর ডিফারেন্সটা কি। এবং এটা আমার কাজই ছিল, ওই ভীষণ তুমুল হই হল্লার দিনে দেখা হলে গড়ের মাঠে গরু গাড়ি গড় গড়িয়ে যায় এটা বলা, কতটা ঠিক হলো। যেভাবে আমরা অনুষ্ঠানটা শুরু করছিলাম, যে জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, তা আমরা বারবার পড়েছি এবং সেখান থেকে উঠেছি। এবং এই ওঠার সময় আলোর প্রয়োজন হয়েছে আমাদের জীবনে। আমার জীবনে আমি ব্যক্তিগতভাবে আমার কথা আমি বলছি যে তুমি বারবার আলো হয়ে দেখা দিয়েছো, যে তুমি বারবার অনেক অন্ধকার। সে তুই ভালোবাসিস বলে, বা তোর হয়তো তাও সেরকমই তখন মনে হয়েছে। আসলে জানিস তো শুভ, অনিবার্য যেটা না সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। সেটা নিয়ে খুঁত খুঁত করে ট্যাঁ ট্যাঁ করি কিছু হয় না, সেটা যেটা ঘটবার ঘটেই, এটা অনিবার্য। কেমন আমার সেই একটা ব্যাপার আছে যে আমি তো জানি যে ওখানে গেলে আমার পায়ে লাগবে, আমি যখন জেনেই গেছি পায়ে লাগাটাকে আমি একটু বের করি, একটু প্রথমটা হাসি মুখে ও কিছু না করতে করতে আদত হয়ে যায়, অভ্যেস হয়ে যায়। এটা আমি জীবনে দেখেছি। আর খুব খারাপ অবস্থার মধ্যে তো মানুষ পড়বেই, জীবন তো একটা লাইনে যায় না। একটু বানি বানি জ্ঞান জ্ঞান শোনাচ্ছে কিন্তু সত্যিই যায় না। তো তখন আমি হায় হায় কি হলো কি হবে এসব না ভেবে কেমন করে ওখান থেকে বেরিয়ে আসবো সেটা ভাবাই তো ঠিক। এইগুলো ভেতরে ভেতরে আমার হয়েছে। আমি যে সামনে কোনো, আমি তো ঠিক বিশ্বাসী ধর্ম মানে ঠাকুর দেবতায় বিশ্বাস করি না, পুরুষকারে বিশ্বাস করি। এবং হয়তো সেখান থেকে উত্তীর্ণ বা উত্তীর্ণ হতে পারি, হয়তো সেটা আমার পূর্বপুরুষ হতে পারেন, অন্য কোনো মানুষও হতে পারেন, পূর্ব নারীও, শুধু পূর্বপুরুষ না। হয়তো তাদের আশীর্বাদের কারণে আমি উত্তীর্ণ হতে পেরেছি বা পারি। কিন্তু আমি শুয়ে আছি, ভগবানকে দেখেছি বলে ঈশ্বর আমায় তড়িয়ে দিলেন, এখনো আমি সেটা ভাবি না। অ্যাট দিস স্টেজ অলসো আমি ভাবি যে আমি চেষ্টা করলে আমি একটা আশীর্বাদ পাবো। সূর্য ওঠে, একটা শক্তি তো আছে, একটা আমি স্বীকার করি, সেরকম কিছু আছে। তুমি আমাকে বলেছিলে যে এক সময়, এবং আমার খুব ভালো লেগেছিল এই কথাটা, যে আমি যদি সেই আলোর দিকে যদি না তাকাই, আমি যদি আলো গ্রহণে সক্ষম না হই, তাহলে আমি সেই আলো বিকিরণ কি করে করব। স্বাভাবিক, যে মানুষ শুধু কমপ্লেন করে আমার কিছু হলো না, আমার শরীর ভালো নেই, তার আর কি কি হতে পারতো। সে তো অনেক কিছু তার জীবনে হয়েও তার সেই শান্তিটা আসেনি, এবং সে শুধু অন্ধকারের কথা বলে, তাতে লোকেরও ভাল লাগে না। আমি আমি বিরল একটি মানুষ যে বলি ভালো আছি, বিশ্বাস করে বলি ভালো আছি। খারাপ টারাপ তো থাকবেই, কিন্তু তোকে আমি প্যান ট্যান করে তুই কি আমায় বাঁচাবি? পারবি না তো, উল্টে তোর মন খারাপ হবে, পিসি খারাপ আছে। তুই আমার সঙ্গে কদিন বাদে তোর দেখা হলো, সেটা ভালোই হোক না, আলোই হোক না। এগুলো খুব সিম্পল, এগুলো খুব শুনতে ভারী ভারী, কিন্তু আসলে কিন্তু এগুলো সব অভ্যেস। এবং নিজেকে ভালো আমরা নিজেরাই রাখি। আমি অকৃতজ্ঞ নই, আমার বাবা আমায় ভালো রাখেননি, আমার স্বামী আমায় ভালো রাখেননি, আমার ছেলে মেয়েরাও আমাকে ভালো রাখবে না যদি আমি নিজে ভালো না থাকি। তারা তাদের সব রকম এফার্ট দেবেন, না হলে নাকে কুঁচকে থাকে, আমি কিছুর মধ্যে ভালো দেখতে পাবো না। সে যদি আমার বাড়ি ফিরতে দেরি হলো, একটা মেসেজ এলো,
কদ্দুর মা, সেটাই তো অনেক। এই সন্তুষ্টিটাই বড় কথা। বৃষ্টি পড়ছে, দেখলাম যে দরজায় ছাতা নিয়ে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে, বাচ্চা নয় দেখো দাঁড়িয়ে রয়েছে, এইগুলোই এনাফ। কিংবা তুমি খেয়েছো, বাড়ির বড়রাও যদি কেউ জিজ্ঞেস করে, এর বেশি কি চাইতে পারে? এগুলো স্ট্যান্ডার্ড অফ ভালো থাকা। যে রাঁধে সে চুলো বাঁধে, মানে এবং এটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে তুমি, মানে উদাহরণ যদি বলি সেটা। এবার এই সংসার সামলে সবকিছু সামলে এই তোমার একটা খুব প্রিয় একটা আমি বলবো শখ বলবো না, কাজই ধর, এটা আমার একটা কাজই। আমার খুব প্রিয় একজন মানুষের সঙ্গে একটা প্রিয় কাজ আমি করি, সংসারটাও আমার প্রিয়। দুটো ভালোবাসা যখন আমার, তখন আমি দুটোই ভালো করে করতে চেষ্টা করবো। হয়তো একটু ধুল টুল জমবে আলমারির মাথায় টাথায়, তো সেই ঝুলটার দিকে না তাকিয়ে আমি কি করলুম, ঝুলটাকে বাদ দিয়ে আমি আর কি কি করলুম, এই মাল্টিটাস্কিং এগুলো, এটা সব থেকে বড় সহায়ক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি যদি জানি যে আমাকে 10টায় বেরোতে হবে, আমি অন্যদিন 8টায় ঘুম থেকে উঠি, আমি সেদিন 6টায় উঠবো। এটা তো আমার হাতে, এটা আমার হাতে। আর তা না হলে হবে কি, 10টার কাজটা পেছোতে পেছোতে যেখানে যাবে হয়তো করাই হবে না, সেটার সঙ্গে আরো অনেকে যুক্ত, তাদের দেরি হবে। কাজে টাইমটা যদি ম্যানেজ করতে পারি, সেইরকম করেই সংসার করা। একটু চাপ তো পড়েই, তা ও ভালো চাপ, প্রত্যেকটা চাপ তোকে একদম সোজা করে দেয়। সোজা করাটা দরকার, হওয়াটা দরকার। এটা তো গেল মানে কাজের জায়গাটায়। হ্যাঁ, আরো একটা জায়গা যেটা হচ্ছে যে মানে আমি ব্যক্তিগতভাবে রিজুদা ঋদ্ধিদিকে চিনি বলে আমি জানি যে অসম্ভব সুন্দর ভালো মানুষ দুজন। হ্যাঁ, এবার আমি এই প্রশ্নটা আমি রাখবো যে উর্মিমালা মায়ের কাছে, যারা এই মুহূর্তে যারা অনেকে আছে সন্তান মানুষ করছেন, হ্যাঁ, তারা তাদের একটা খুব দেখেছি যে স্বাভাবিক একটা কমপ্লেন আমি বলবো না, অভিযোগ বলবো না, কিন্তু একটা হয়তো হতাশায় থাকে যে আমি আমার সন্তানকে সময় দিতে পারছি না কাজের চাপে। এবং এই জিনিসটা তুমি খুব ফেস করেছো, এই জিনিসটা তুমি মুখোমুখি হয়েছো যে তোমার সেই কাজের ব্যস্ততা, তাদের জন্য তুমি কি বলবে? মানে উর্মিমালা মায়ের একটা সময় না বাচ্চার আমাকে খুব দরকার হয়, সেই সময়টা তো খুব বাস্তব কারণে না, শখ না, প্রয়োজনে আমি স্কুলে পড়িয়েছি। সেই সময়টা আমি চেষ্টা করেছি তাদের সেই রকম কোনো একটা পরিবেশ দিতে। যখন তাদের অসুখ করেছে, আমাকে বেরোতে হয়েছে, আমার দুঃখ হয়েছে বই কি, খারাপ লেগেছে বই কি, কিন্তু আমি শুধু বিলাস ব্যাসনে মত্ত থেকেছি, আমার ডিউটি করিনি তাদের প্রতি, সেটা হয়নি, সেটা তারাও জানে। এবং জানে বলেই বোধহয় সবটা ঠিক আছে এখনো পর্যন্ত। ওইগুলো তো কিছু উপায় থাকে না, অনিবার্য, ওটা তো একদম অনিবার্য। আমি তো স্কুল আওয়ার্সটা তো আমাকে মেনটেন করতেই হবে, অর্থটারও তো আমার প্রয়োজন আছে, সেটা তো আমি এমনি এমনি হাত পেতে নেবো কেন, শ্রম দেবো বলেই তো পাবো। এইগুলো কিছু হয়েছে, কিছু ছেড়েওছি। সৌমিত্র চট্টোপাধ্যায় নাটক করতে ডেকেছিলেন, মেয়ের হায়ার সেকেন্ডারি পরীক্ষা ছিল ঋদ্ধির, আমি যাইনি। সৌমিত্রদা আমাকে বলছেন, পরীক্ষাটা কার, তোমার না ঋদ্ধি? আমি না, একটু বাড়ি থাকতে হবে। তার জন্য আমি যদি দুঃখ নেই বলি, মিথ্যে কথা বলা হবে। এবং এটাও বুঝেছি, সত্যি আমি বাড়ি না থাকলেও যেটা হতো, থাকতেও সেটাই হয়েছে। কিন্তু ওই সময়টা দরকার ছিল ওদের বলে আমি মনে করেছি। দুঃখ আছে, ক্ষোভ নেই। যে দুঃখটা কিসের, যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে যদি আমি ওই সময়টা যেতে পারতাম, আমি আরো কত উন্নত করতে পারতাম নিজেকে, কত শান দিতে পারতাম, সেগুলো দেয়া হয়নি। আর সময় চলে গেলে আর ফেরে না। হ্যাঁ, কাজে সেই দুঃখটুকু হয়েছে, কিন্তু দুঃখীটা আমার জীবনে ঘটে গেল তা নেই। এইসব মিলিয়ে মিশিয়ে রে সংসার, বাধ্যতামূলক ভাবে তো কিছু কিছু কাজ করতেই হয়, সেখানে তো কোনো শর্টকাট নেই।
প্লাস আমার এই শিল্প মাধ্যমটাও, আমি একজন ভয়ানক নাম করা লোকের সঙ্গে কাজ করতে ঢুকেছি, প্রত্যেক মুহূর্তে প্রতিতুলনা হবে আমি জানি। এবং তখন কেউ ছিল, এখন সেটা সোশ্যাল মিডিয়াতে বেরোয় বলে আমরা জানতে পারি, ছিদ্রান্বেষীর সংখ্যাই বেশি। বট গাছটার আসল অবদান কি লোকে ভাবে না, কিন্তু কবে তার তলায় দাঁড়িয়েছিল আর কাকে মাথায় পটি করে দিয়েছে, সেটা কাকের দোষ না, তোর দাঁড়ানোর দোষ না, বট গাছের দোষ, সেসব না ভেবে তাকে কলুষিত করা, ছোট করা, এটাই হচ্ছে ট্রেন্ড। কাজেই সেসব আছে। এবং মানে এটাও খুব হতাশাজনক, হ্যাঁ, যে অনেক সময় দেখি যে যখন তোমরা পারফর্ম করে আসছো অনেকে জিজ্ঞাসা করেছে আপনারটা কি ভালো লাগলো, মানে এগুলো তো অশিক্ষা, এই প্রতিতুলনাটা সবসময় অশিক্ষা। এখন ধর আমি তুই খুব ভালো যোগ ব্যায়াম করিস, আমি নতুন কাজ করতে শুরু করেছি, তুই যত সহজে হাতটা উপরে তুলতে পারিস আমি পারি না, আমি তোর মতো হতে চেষ্টা করি, কিন্তু তোর মতো হচ্ছে না বলে মন খারাপ করে আমি কাজটাই বন্ধ করে দিলাম, অথবা তোকে হেও করলাম। এই যে হেও করা নাই, সব অশিক্ষা রে, বেসিক অশিক্ষা, ওগুলো কিছু করে না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ এলো, রবীন্দ্র সদন তোমার প্রথম অনুষ্ঠান, এবং সেখানে একটা গন্ডগোল, ওই শেষের কবিতার প্রথম শোটা, ওটা শেষের কবিতা, সৌমিত্রদা বিকাশ রায় ওদের প্রযোজনায় হতো, শেষের কবিতা পাঠ, উপন্যাস পাঠ। আমি ওখানে এসেছি, লিসির চরিত্রটা কম্বাইন করে করতাম। আমার পাশে সৌমিত্রদা বসে রয়েছেন, সবার সামনে একটা করে টেবিল ল্যাম্প, আলোটা জ্বলে উঠবে, সেই চরিত্র যখন কথা বলবে, আর মাইক্রোফোনে তো বলাই। একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ, সেই সময় তখন সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, সৌমিত্র চট্টোপাধ্যায় দর্শক আসলে সেইটাই নয়, তার পরের সাথে উত্তম কুমার চট্টোপাধ্যায়ও ছিলেন, মানে সৌমিত্রদার সেই ব্যাপার তখন। আর তুমি তখন একদম নবাগত, অ্যাবসলিউটলি চুনাচুটি, কেউ না। তা সেই সৌমিত্রদা যখন আমি ডায়লগ বলতে শুরু করেছি, অমি আওয়াজ নেই, অমি আওয়াজ নেই, দেখলাম ভগবানের হাত এরম হয়, ভগবানকে চোখে দেখি না, আছে কিনা সে অন্য, দেখলাম একটা হাত না আমার মুখের সামনে মাইক সমেত উঠে এলো। আমি ডায়লগ বললাম, দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে বড় মানে সে এরম বড়, যে একটা থিয়েটার ইজ আ কম্বাইন্ড ওয়ার্ক, সেখানে একটা চুনোপুটিরও সেই মর্যাদা আছে, যেটার জন্য তার মুখের সামনে ওই লোকটি সৌমিত্র চট্টোপাধ্যায় স্বয়ং নিজের মাইক্রোফোনটা তুলে দেন, টেকনিক্যাল ত্রুটি বুঝতে পেরে। আর আরেকটা জিনিসও শিখলাম, সত্যি সত্যি বড়দের ছোটদের সঙ্গে ব্যবহার কেমন হওয়া উচিত। এটা কিন্তু সারা জীবনের জন্য শিক্ষা, শুধু মঞ্চে নয়। এবং তারপরের আফটার এফেক্ট যে ইন্টারভেল হয়েছে, দেখি বিমান দায় এসে আমাকে বললেন, ও উর্মি, উর্মি বললেন, বিমান ঘোষ, তখন উনি রেডিওতেই সম্ভবত, পরে উনি HMV-তে গিয়েছিলেন। বিকাশ রায় করে একটু আদর করে দিয়ে চলে গেলেন। আমি না বুঝতে পারছি না আমি এত ভালো কাজ কি করেছি, কেন আমাকে এরকম করা আছে। পরে বুঝলাম ওই যে আমি নার্ভাস হইনি, এখনকার ভাষায় ছড়াইনি, স্টেডি দেখেছি এবং ডায়লগ বলতে পেরেছি, এগুলো তার আদর। এটা কি, আমরা তো সহযোদ্ধা বা সহশিল্পীদেরও এই মর্যাদাটা দিই না। খুব ভালো একটা প্রোডাকশন হলো, 6 জনের অনুষ্ঠান, আমরা নিজেদের গ্লোরিতেই মত্ত থাকি, যে জগন্নাথ উর্মিমালা করলো, আরে যে ছোট্ট রোলটা করেছে তারও তো একটা আছে, সেটার জন্য যে তাকে আলাদা করে কিছু বলা দরকার। সাধারণভাবে আমরা এগুলো মনে রাখি না, এগুলো সব পাঠ। জীবনের চেয়ে বড় শিক্ষক নেই ভাই। তুমি উত্তম কুমার চট্টোপাধ্যায়ের কথা বল, ও বাবা, ব্যথা রে, ও বড় ব্যথা। আমি তোমার মধ্যে দুবার আমার সঙ্গে ওনার দেখা হচ্ছে, হ্যাঁ দেখা হচ্ছে ওনার বাড়িতে, সুপ্রিয়ার দেবীর, আমার কাজিন যারা বিশ্বত দিদিদের সঙ্গে ওদের খুব হৃদ্যতা ছিল। তো সে বছর আমার তখন MA পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, সেই দিনই আমি যাদবপুর থেকে কম্পারেটিভে পাশ করেছি। তারপরে ওদের কাছে ছিলুম, ওদের
একটা পারিবারিক মেয়ে প্রয়োজন, ওদের মেয়ের তখন আমার সঙ্গে থাকতে খুব ভালো লাগতো, সেই জন্য ছিলাম। তা ওদের নেমন্তন্ন ওই সেই সীমাবদ্ধ ছিল না, শর্মিলা ঠাকুর ওর দিদির সঙ্গে গেল, সেরকমই আমিও ছোট বোন গেছি, আমাকেও নিয়ে গেছে ওরা। তোমাকে দেখছি আসলে তো মাথা বন বন, কিন্তু আমি না আবার যাদের খুব ভালোবাসি তাদের খুব কাছাকাছি যাওয়া পছন্দ করি না, আমার ভয় করে যদি আমার ওটা চুরমার হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আমি একটু সাবধানী ভালোবাসার ব্যাপারে। আর তাও গেছি, মানে এক্সাইটমেন্ট অ্যাট দ্য সেম টাইম। তখন সবাই ড্রিঙ্ক টিঙ্ক করছে, উত্তম করে আমাকেও অফার করলেন, তা আমি বললাম না, আমি মদ্যপান করি না। তারপরে সেটা নিয়ে কোনো জোর জবরদস্তি হলো না। তারপরে জিজ্ঞেস করলেন যে আমি দিনই আমার দিদি যেমন হয় না, সব দিদিরা জানেন তো আমার বোন অমুক পাশ করেছে, এইসব আমার জয়গাথা গাইতে শুরু করছে। আমি তো লজ্জায় একদম মিশে যাচ্ছি। কে বলে যে আগ্রহ করা, মানে একটা পারফেক্ট জেন্টলম্যান। একবার দেখেছিলাম ওনাকে, আমি সেটা যাইনি সেবারে, একটা অমলা শঙ্কর বা উদয় শঙ্করের কোন একটা নাচের অনুষ্ঠান রবীন্দ্র সদনে, রমেশে গেছিল। রমেশ বললেন, ওই যে বাবু তোমাদের ওই ছেলেটি, কি বলো না, সে আমি নামছি, সে আমার আগে আগে নামছিল, আমাকে হঠাৎ দেখতে পেয়ে এরম করে সরে দাঁড়ালো, আমি নামলুম, তারপর সে নামলো। মানে এগুলো তো আমরা সৌজন্যগুলো দরকার আছে বলে জীবনে মনে করি। মানে পুরোনো দিনের পচা সময়ের লোক তো, ভেতরে ভেতরে প্রত্যাশা থাকেই আশা করি, আমার মনে হয়। এই উত্তমগড়কে কাছ থেকে দেখেছি, তত কাছে যাওয়ার সুযোগও ঘটেনি, ভাগ্যিস ঘটেনি, যে আমি চাইও না, কিন্তু উত্তমগড় ওয়াথারে থেকে গেছে, কিছু করার নেই। এখনো মাঝে মাঝে পুরোনো সব ওই ফেসবুকে আসে না, তখনই দেখলাম একটা সপ্তপদীর একটা সিনের পার্টি, কোন এঞ্জেল না কেউ একটা কি সেন্ড করেছে, সেটা দেখলাম। ওই যখন রেজাল্ট আউট হচ্ছে, সুচিত্রা এসে বলছে, হ্যাঁ তুমি যাবে না? ও আমার বড় ভয় করে বলে একটা কম্বল চাপা দিলেন। আমি দেখলুম, আমি ওটা আবার পোস্ট করে বললাম যে এই ফিল গুড মুহূর্তটা সবার সঙ্গে ভাব করে নিতে হবে। মানে উত্তম কুমার ইজ আ ফেনোমেনন। তোমার যে বিভিন্ন কাজ, হ্যাঁ, যে আমি যদি বলি যে ভালো আছি ভালো থেকো বা আনন্দধারা, মানে আমি নিজে এটা তো তোমাকে আগে বলেছিলাম যে আনন্দধারা তুমি যখন বলছো সবার মঙ্গল হোক, হ্যাঁ, মানে তুমি বলছো এটা আমি বিশ্বাস থেকে বলি, এখনো সবসময় বিশ্বাস করি। এবং আরো মানে বিভিন্ন উর্মিমালার কথা একটা সময় ইউটিউবে তুমি করেছিলে। এবং আমি দেখেছি যে এই যে আলো ছড়িয়ে দেওয়া, হ্যাঁ, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে যে সেই ব্যাপারটা রয়েছে, তোমার যদি সামগ্রিকভাবে কাজটা দেখি, হ্যাঁ, কোথাও আলো ছড়িয়ে দেওয়া, এটা কি খুব সচেতন ভাবে? হ্যাঁ, অন্ধকার না থাকলে তো আলো আসবে না, আধার এলো বলে তাই তো ঘরে উঠলো আলো জ্বলে, আসবেই না। অন্ধকারের কথা তো আছে, হাইলাইট করবো কেন? তার থেকে এসো আলোর কথা বলি, ভালোর কথা বলি। এইটা মানে ভালো থাকাটা তো জীবনে সব কথা নয়, ভালো রাখাটাও একটা বড় দায়িত্ব। ভালো রাখতে গেলে তো তোকে আলোর কথা বলতেই হবে, আলোর কথাও তোকে বলতে হবে, নইলে হবে কি করে বল? সেই হিসেবে আমি তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু প্রিচ করব বলে কিছু বলি টলি না, কিন্তু কথাটা বলে যদি কারুর ভাল লাগে, যদি সেই ফিলিংসটা হয়, আমি নাচার, আমি খুব ইচ্ছে করে কিছু বলি টলি তা না। এই গুতু গালাঙের কথা হচ্ছিল, অরুণ কুমার চট্টোপাধ্যায় স্পিডেও শুনে উৎপল দত্ত কেঁদে দিয়েছিলেন। আমি তো দেখিনি, জগন্নাথ বলে জানো, তুমি চলো চলো চলো, ওই বেশি ভালোবাসার মানুষের কাছে যাবো না। আমি বলছি, না যাচ্ছি, আমি যাবো না, আমি যাইনি। ও বললো যে মানে চোখে দু চোখের জল। আসলে সেটা আমি বলে নয়, মানে খুব মানবিক, খুব টাচি কোনো কিছু যদি তুমি অতিরঞ্জিত না করে সঠিকভাবে প্রকাশ করো, তাহলে তো চোখে জল আসবে। গুতু গালাঙের সঙ্গে আমি যদি খুব ভুল না হই, পুরুলিয়া রিজুদা এই বিষয়টা, রিজু তখন ওখানে থাকতো, ওইটা ভোরের শীত একদম, আর পুরুলিয়ার ঠান্ডা তো ভয়ঙ্কর ঠান্ডা। তো আমাদের ট্রেনের থেকে নেমে 8 কিলোমিটার মতো
কি আমি কম বাড়ি বেশি হতে পারি, সরি, রিক্সা করে যেতে হতো মিশনে যেতে। আর সে একটা অদ্ভুত ঠান্ডা, নাকে হাওয়া লাগে, কানে হাওয়া লাগছে, বসে প্রায় ঘোমটা দিয়ে এইটুকু চোখ দুটো বার করে যাচ্ছি। কচুরি পানা একটা পাশে ছিল, সেটা গ্রীষ্মকালে একরকম পুরো পাথরের মতো মনে হচ্ছে যে একটা পদ্ম দিঘি কেউ যেন এমনি তৈরি করেছে বরফে। তো সেরকম একটা এর মধ্যে দিয়ে যাচ্ছি, মাঠের ভেতর থেকে একটা উ করে কান্নার আওয়াজ আসছে, একটা অলৌকিকতম একটা পরিবেশ। তারপরে রিক্সাটাকে জিজ্ঞেস কি হয়েছে গো, কে কাঁদছে? সে বললো যে ওই তোর ছায়লাটা ফিরে নাই। একটা মা আর কি কাঁদছে, সেই কান্নাটা না সমস্ত নিস্তব্ধতা, সমস্ত শৈত্য সবকিছু করে খান খান করে টুকরো টুকরো করে বুকের ভেতরে গিয়ে বাজছে। কান্নাটাও কিন্তু আমাদের চেনা কান্না না, হায় কোনো ভাষা নেই সেটায়। আমার কি হলো, মুখ কি হলো, মানে একটা বুক ফাটা আত্মি। এইটা পরে একটা নাটক হলো, যখন ওটাতে কাজে লাগলাম। মানে চারদিকে না গুরু ছড়িয়ে আছে, তুমি কোত্থেকে কার কতটা নেবে, কি অনুপানে নেবে, এগুলো। এখনকার মানে যুগের ধর্মই বলা হয় নিজের ঢাক নিজে পেটাও, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তুমি ফেসবুকে যথেষ্ট অ্যাক্টিভ এবং টেকনিক্যালি খুব সাউন্ড, কিন্তু আমার একটা ব্যক্তিগত অভিযোগের জায়গাও আছে, এবং তুমি আন্দাজ করতেই পারছো যে তোমাদের প্রচুর অনুষ্ঠান বা নিজের কাজের মানে আমি খবর পাই না তোমার থেকে। মানে তুমি ফেসবুকে একদম সেটা প্রায় দাওই না। সম্প্রতি একটা পেজ হয়েছে ঋদ্ধির তাড়নায়, সে সেখানে কিছু কিছু দেয় বা দিতে বলে, বা তার কাছ থেকে একটু একটু শিখছি। কিন্তু তার আগে তুমি মানে ফেসবুকে এটা জানতুম না, এইটাই না না, এটা জানতুম না বলে পারতুম না, জানতুম না বলে এখন একটু একটু শিখছি, তো রিল করতে শিখেছি। তারপরে হ্যাঁ, এগুলো এখন একটু একটু করছি, এখন ওই সময়ের সঙ্গে চলার চেষ্টা করছি। আর এগুলো না কি, এই রিল টিল করলে অ্যাকচুয়ালি কি লাভ টাভ পয়সার হয় কি ওসব কথা আমি জানি না, কিন্তু আমার বেশি কোনো একটা ছবি পছন্দ হলো, তার সঙ্গে একটা ভীষণ পুরনো একটা পছন্দের গান লাগাতে পারলাম, আমার মনে হয় ওটাই একটা ভীষণ কিরম দিলাম গোছের একটা নিজের কাছে নিজের ভাব। তারপরে আবার যখন দেখি সেটা হ্যাঁ এত কে তার ভিউইং হচ্ছে, তখন একটু ডানার মধ্যে কাঁপন জায়গায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা করে ল্যাজ গজায় কি মাছিং গজায় আমি কিন্তু সেগুলো জানি না। আমি জাস্ট ওই, আর দেখবি আমি যদি কিছু রিল টিল করি একটু পুরোনো গানই দিই, মাঝে মাঝে কিছু কিছু গান তো একদম কিরকম মনে হয় অব্যর্থ হয়ে, মানে তখন একটা অদ্ভুত আনন্দ হয়। এবং এর সঙ্গে সঙ্গে এটাও বুঝতে পারি যে আমি অনেক সাম্প্রতিক গানের হয়ে ওঠা আপডেটেড নই, সেগুলো করে ফেলতে হবে। মানে আমার কোনো সুতমার্গ কিছু নেই, হয়ে ওঠেনি। আর একটু কম্পারিজন তো হয়ই না, কুমার শানু আর পান্নালালে কম্পেয়ার করবো না, সেটা আমি করবো। সুতরাং সেই সব কারণে একটু কিরম কিরম আছি, ও ঠিক করে ফেলবো। তোমার জীবন দর্শন যদি জিজ্ঞাসা করি খুব অল্প কথায়, কি বলবে? ভালো থাকা, ভালো রাখা। আর একজন বাচিক শিল্পী রূপে শিল্পটাকে না ভালোবাসতে হবে, সময় দিতে হবে। আমি উর্মিমালা বসু হয়ে গেছি, উর্মিমালা বসুর কাছে শিখি বলে। উর্মিমালা বসু কে রে, ইতিহাসে থাকবে কিনা তার কিচ্ছু ঠিক নেই। হেমন্ত মুখোপাধ্যায়, উত্তম কুমার ছাড়া তোর বাড়িতে রোজ কে আসে ড্রয়িং রুমে? সমরেশ বসুর নাম কজন জানে? কাজে কিছু সবাই সাহিত্য নেই, সব মরীচিকার পেছনে সময় নষ্ট না করে নিজেকে তৈরি করো, নিজেকে ঠিক করে শান দাও, প্রত্যেক দিন শান দাও। কারণ কোনো শর্টকাট হয় না, কঠোর পরিশ্রমের ছাড়া সত্যি সত্যি কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সেই পরিশ্রম সবসময় মাটি কেটে জল তুলে তিনতলার ছাদে উঠে বাগান করে করতে হবে তা না। তোমার যে কাজের যে ধরন, সেখানেই তুমি টোটাল সময়টা দাও, সবসময় কি তোমাকে ওই রকম ভাবেই খেপে গিয়ে করতে হবে কাজ? আর এই কাজটা তো সেরকম শ্রম সাপেক্ষ নয়। আবার
কোনো ছোট কথায় কত সময় চোখে জল আসে। অন্যের কাছে, আমার বাড়িতে একটি মেয়ে আছে সুন্দরবন অঞ্চলের, সে না গাছে ফুল ফুটলে তাকে আমি বলেছি, ই বাবা এতগুলো ফুল ফুটে গেল, শুকিয়ে গেল, তুমি আমাকে একবার বললে না? সে বলে, ফুল ফুটলে এবার বলবো কেন? ফুল তো ফুটবই, বলবো কেন? কি বলে আমাকে, এইটাই তো কথা। ফুলটা ফুটলো আমার, যে দেখলে যে আমিও ফুটবো, আমারও যে একটা অন্যদিকে বিকাশ হবে, এই কথাটা তো ওদের কাছে, ফুল তো ফুটবেই। সেরকম বহু কথা আছে শুভ, যেটা আমার কাছে তার ব্যাপ্তি অনেক, তোমার কাছে নাও হতে পারে, কিন্তু সেগুলোতেও, ছোট্ট ছোট্ট জায়গাগুলোতেও খুব রিয়াক্ট করা উচিত। মানে তা না হলে তুমি কি করে বুঝবে আরেকজনের খারাপ লাগা ভালো লাগা? আমরা তো অক্লেশে হয়তো বাচ্চা হওয়ার নিয়ে গৌরব গাথা গাইলো, সেখানে হয়তো একজন থাকতে পারে যে বেসিক্যালি জন্ম মা, কিন্তু তার কোনো বায়োলজিক্যাল বাচ্চা নেই, তার উপস্থিতিটা আমি ইন্টেনশনালি করিনি, কিন্তু আমি তো ইগনোর করে এই কথাগুলো বলি। কারো কাছে কথা ফুল হয়ে বেঁধে, কারো কাছে কথা ফুল হয়ে ফোটে। এইসব ছোট ছোট জিনিসের দিকে নজর রাখলে না তোমার পরিপার্শ্বটাও ভালো লাগে থাকে। মানে একটা লোক কেন মিসবিহেভ করলো, আমার ছেলে কখনো আমার সঙ্গে খারাপ করে কথা বলে না, সেদিন বললো বলে আমি তাকে ঠাস করে একটা থাপ্পড় না মেরে আমি একটু থেমে ভাবতে পারি, ও তো এরকম করে না কেন, এরকম করলো, ওর কি কোনো অসুবিধে, ও কি কোনো অসুবিধে আছে? এইসব দিকগুলো ভাবলে পরে জীবনটা ভালো হয়, এবং সবার ভালো হয়, একার আমার না, সবার ভালো। ভীষণ জ্ঞানের কথা বলছি, বাদ দে। তোমার কি মনে হয় যে পৃথিবীর গভীরতম অসুখ কি এখন? পৃথিবীর চারিদিকে যে হানাহানি, সেটা নতুন নয়। আগেও যুদ্ধ বিজয়ের শ্রেষ্ঠতম পণ্য ছিল মহিলারা। যখন আমি অমুক জায়গাটা, মানে দেশ পরাভূত হলে আমি যেমন ভূমি সম্পদ পেতাম, আমি অনেক কিছুর সঙ্গে আমি কিন্তু তাদের মহিলাদের শরীরটাও পেতাম, এবং সেটাও একটা ভীষণ বড় ব্যাপার ছিল। সেই 25th আওয়ার বলে একটা ছবি দেখেছিলাম অ্যান্টনি কুইনের, সেই যুদ্ধবন্দীরা সব ফিরে আসছে যুদ্ধের পরে, সেখানে একজন সৈনিক হয়েছে, কেউ জানে না, নামের লিস্ট ফিস্ট তো নেই, কার বাড়িতে আলো জ্বলবে কার জ্বলবে না জানে না। ডেবোরা কার আর অ্যান্টনি কুইন করেছিলেন। তা যখন গেছে যুদ্ধ মানে জয়ের পরে এর জীবনে, ডেবোরা কারের জীবনে আরেকটি সন্তান এসেছে, আর তার স্বামী অতদিন বাদে ফিরছে। তা সেই ছোট সন্তান আর অন্য সন্তানদের নিয়ে ও গেছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, অ্যান্টনি কুইন আসছে, মানে ওর হাজবেন্ড আসছে, এরকম করে জড়িয়ে ধরতে গেছে। অ্যান্টনি কুইনের একটা হাত নেই, যুদ্ধে কাটা গেছে, আর শি ইজ ক্যারিং অ্যানাদার চাইল্ড। দূরে দূরে তাকে বলছে, গিফট অফ দ্য ওয়ার। এখানে শেষ হচ্ছে। কাজেই হানাহানি তো থাকবে, এসব অসভ্যতাও থাকবে, এগুলো কোনো সলিউশন নয় যে মেয়েরা রাত্রিরে বেরোবে না। সারা পৃথিবীতেও যদি আজকে মেয়েদের ঘুমটার আড়ালে ঢেকে দেয়া হয়, আমি তো বলি তাহলে ছেলেরা না বেরোলে পৃথিবীটা রাত্রিরে আরেকটু নিরাপদ হবে। আমরা ছেলেদের মেয়েদের সম্মান করতে শেখাই না। আমরা যে মেয়েটি ধর্ষিতা হয়, সর্ব অর্থেই আমি সারা পৃথিবীর এর থেকে বলছি, সেই মেয়েটির দিকে আঙুল তুলি, ধর্ষকের দিকে আঙুল তুলি না। আমার ছেলেটি ধর্ষক হলো বলে আমার কোনো পরিতাপ নেই, যে পরিতাপ ধর্ষিতা কন্যাটির জন্য হয়। সুতরাং কাকে আলো দেয়া দরকার, কাকে শিক্ষাটা দেয়া দরকার, কার রাত্রিবেলা বেরোনো বন্ধ করা দরকার? ভূতে তো আমায় ধর্ষণ করেন না, ভগবানও করেন না। শিক্ষাটা কাদের দেয়া দরকার? এই সমস্ত কথাগুলো ভাবার। যখন ওই শিশু হত্যা দেখি, না খেতে পেয়ে, সব থেকে লজ্জা, সব থেকে কষ্ট তো মানুষকে
খাদ্য দিতে পারি না, পেট ভরা খাবার নেই। এই যে এতগুলো ছেলের শিক্ষা ইত্যাদি সত্ত্বেও চাকরি গেছে। আমাদের বাড়ির সামনের গাছগুলো বড় হয়ে ছাদ ছুঁয়ে যায়, কর্পোরেশনের চিঠি না লিখলে সে গাছগুলো না কাটানোর নিয়ম নেই। চিঠি লিখবো, তারপর লোক এসে কাটবে। কত শত গাছ চুরি হয়ে যায়, পাচার হয়ে যায়। নিয়ম কানুন কাদের জন্য? এই তো সারা বিশ্ব জুড়ে তো এই অন্যায় চলছে। এখন অনেক অগ্রগতি, বিদেশে গেলে অগ্রগতিটা দেখলে না চোখটা ধাঁধিয়ে যায়, চোখটা সত্যিকারে ধাঁধিয়ে যায়। একটা ময়লা নেই। সিঙ্গাপুরের মতো একটা ছোট্ট জায়গায় গিয়ে প্রথম যখন দেখেছিলাম যে পাশে একটা টালির বাড়ি রয়েছে, তাতে একটা মাথার চুল নেই, একটা সিগারেট বাট নেই, একটা ডিমের খোসা নেই। সব তো পানিশেবল অফেন্স। আমার জায়গাটাকে তো আমি সুন্দর করব। এখানে দেখি সব বাসে করে এসে টিকিটটা ঘরে ফেলে কেন? এই সব অনেক ত্রুটি আছে রে। আর সব বিষয় নিয়ে লটেলেঙ্গে হিন্দুস্তান অ্যাটিটিউডটা ঠিক না। একটা কথা আমি মানি, কথাটার জন্য রই রই হতে পারে যে আমার যদি হস্টেলে ফেরার টাইম হয় 8টা, আমি মানবো না। আমি যে জেনে শুনেই লিখে এসেছি, তারপর যদি আমার এমার্জেন্সিতে 8টার পরে বেরোতে হয়, আমি অনুমতি নিয়ে বেরোবো। বিপদ দুপুরবেলা হয় না, দুপুরবেলা রেপ্ট হয় না কেউ, ওই রাত্রির। কাজেই কিছু শৃঙ্খলা তো মানাও শেখাতে হবে, আর সাবধানতাও তো একটা কথা, সেলফ প্রোটেকশন। এই সবগুলো নিয়ে না এই যে একটা উন্মত্ততা চলছে চারদিকে, আমি অ্যাপ্রুভ করি না। এগুলো আমি অ্যাপ্রুভ করার কে নিতে পারি না। পুরোনো দিনের মানুষ অনেক কিছু নিতে পারে না। প্লাস মাইনাস এটা বলতে চাই যে পৃথিবীটা আবার সুন্দর হোক, কারণ জীবনটা তো আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস বিউটিফুল। আর এটাকে সুন্দর করার দায় তো আমাদেরই, যারা সৌন্দর্যের জন্য নেই বলে হাহাকার করছে। দায়িত্ব তাদেরই। ছোট বাচ্চাটাকে কেন মা শেখায় না? তারা বলে মেয়েদের সঙ্গে মিশিস না, যে 9 অব্দি গলায় গলায়, তারপরেই বললো তুই মেয়ে, ওদের মিশিস না, মেয়েদের সঙ্গে মিশতে নি, মেয়েরা বাঘ। তার চেয়ে বুঝিয়ে দে না অ্যাডোলেসেন্সটা কি, বুঝিয়ে দে না, ওপেন টক কর। বাবারা তো পৃথিবীতে এইসব ঘটে জানি, বাবারা তো কোনো বড়ই হয়নি। মেয়েদের যত দায়, ফ্যাক্টস অফ লাইফ, মায়েদের মেয়েকে বোঝাবার। কিন্তু লজ্জার তো কিছু নেই। বাপেরা কেন বোঝেন যে তোর শরীরে এই পরিবর্তন হবে, তোর মানসিকতায় এই পরিবর্তন হবে? আর প্রেমই হোক আর শরীরই হোক, পাপ তো না, পার্ট অফ লাইফ। এইগুলো সম্পর্কে আর কবে ওপেনলি কথা বলবো? আমি আমার দেশের প্রেক্ষিতে বলছি, আমি কবে ওপেনলি কথা বলবো? সবাই বিদেশে থাকে, এখন তো ভিসা প্রবলেমের জন্য বিয়ের দিন ঠিক হয়ে গেছে, বিয়েতে যাব বলে আত্মীয় স্বজন সব পাক্কা হয়ে গেছে, ছেলে মেয়ে আসতেই পারবে কিনা তার ঠিক নেই। দরকার এগুলো করার? জানিস তো তারা এক শহরে থাকে, একই ছাদের নিচে থাকে। Why don't you give it a shape? They are living, আমার ছেলে মেয়ে বউ ওখানে থাকে, লিভিং এর ম্যান অ্যান্ড ওয়াইফ। এগুলো আমি বলছি, এগুলো ভীষণ সহজ করার উপায় আছে, কিন্তু আবার নেই। তুমি অসম্ভব ভালো বন্ধু। তোমার কাছে বন্ধুত্বের সংজ্ঞা কি? তোমার কথাটা বুঝতে পারো, তোমার অসুবিধাটা বুঝতে পারো। তোমার অসুবিধাটা না বুঝলে আমি তোমার বন্ধু হবো কি করে? জীবন দেয়াটাই অবশ্য পরের কথা, তো অসময়টা তোমার পার করাতে পারছি তো, জানো তো, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, এটুকুই তো যথেষ্ট। তারপরে তো ওসব কথা। ছোটদের এই অ্যাডমিশন টেস্ট হয়, আমার একটা মানে ভাষাটা বুঝতে হবে। আমাদের বাড়ির এক বাচ্চা, সে ওরকম, তাকে জিজ্ঞেস করেছিল প্রেসিডেন্টের নাম বলো, তখনকার সে ভুলে গিয়ে বলেছিল বুদ্ধিমান জেল সিং। কেমন একটা ভালো কলকাতা স্কুলে,
গট অ্যাডমিটেড। কেন না অথরিটি, স্কুল অথরিটি ফল্ট ফাইন্ড করার জন্য বসেনি, তার প্রত্যুৎপন্নমতিত্বটা দেখেছে যে বুদ্ধিমানের, জ্ঞানীর আরেকটা শব্দ বুদ্ধিমান হতে পারে, সে সেটা ওখানে অ্যাপ্লাই করেছে, সে অ্যাডমিশনটা দিয়েছে। এই ভাষাটা বুঝতে হবে। ওই যে বললাম, কেন তুমি আমার সঙ্গে, শুভ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো কেন? শুভ কি খারাপ আছে? শুভকে জিজ্ঞেস করি না কি হয়েছে তো, তুই এরকম করিস না। শুভর মতো অসভ্য ছেলে দেখিনি, এত খারাপ, ও আমার সঙ্গে এইভাবে কথা বলে। দিস ইজ নট দ্য ওয়ে টু বিকাম আ ফ্রেন্ড। তার একটু হাতটা ধরি, কাঁধে হাত দিই, কেন রে, কেন আমি বলি করিস না, বল না বাবা কি হয়েছে। এটাই বন্ধুত্ব, তাই বন্ধু সংজ্ঞা এই খুব ভারী ভারী কথা না, প্রাণ ফান দেয়া কারোর জন্য যায় না, সব সম্ভব না, এবং তার মধ্যে কিছু দোষও নেই। প্রতাপ ডুবিলেও শৈবলেনি ডুবিল না, কি করিয়াছিল না ডুবিয়া। কাজে এইসব বড় বড় কথার কোনো দাম নেই। কাজটা কিরম হলো, তোমার কি কাজে লাগলো? আর কাজে লাগতে পারলে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন হয়, জানিস তো। কিচ্ছু না, যদি এইটুকুও কারুর কাজে লাগে, তার একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন আছে। এই যে আমার জগন্নাথ যেটা বলছিল না, যে আমি ওকে তুমি পারবে না মানে, তুমি 28 বছর বয়স চেয়েছে প্রডিউসারে, তোমার বয়স 27 নয়, 29 নয়, 28, অ্যান্ড ইউ আর প্রবাবলি দ্য ইয়াংগেস্ট। তোমারই তো সব থেকে অধিকার অ্যাপ্লাই করার। এটা বুদ্ধি না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা সেন্স। কি যে মানুষ গলা দিয়ে অত ভালো প্রেমিক হতে পারে, সে তার তার ভেতরে, সে একটা লেখা লিখতে গেলে শ্রী শ্রী দুর্গা মাতা সহায় লেখে ওপরে, তার ভেতরে তো ইনবিল্ট ওই জগতের প্রতি একটা আস্থা আছে। তার নাম জগন্নাথ, সে সেই পরিবেশে বড় হয়েছে, তার পক্ষে কালিকথা করা তো ইম্পসিবল না, একদমই না। আর ওইরকম কণ্ঠের অধিকারী যে কণ্ঠটাকে দুমড়ে মুচড়ে সোজা করে জাকুচি করে ফেলতে পারে, তার অত ভালো বোধ, না পারার কি আছে। কিন্তু কেন কারা বলে তুই পারবি না, এবার অনেককে দুই ব্যাপার আছে, গপ্প অনেক আছে, নিভিয়ে দেবার লোকই তো বেশি, স্বার্থ আছে, ঈর্ষা আছে, নাও হয় ভালো। একজন শিল্পীকে তার শিল্পীর কাজকে তার ব্যক্তিগত জীবন থেকে আলাদা করে দেখা সম্ভব? চেষ্টা করতে হয়। কোনো শিল্পীকে আমার ভাল লাগে না, পছন্দ করি না, এসব ছোট ছোট কথা নয়। আমি তাকে ভালোবাসি, সেখানে কিন্তু বিছানা নেই। একটি পুরুষকে একটি নারী যখন ভালোবাসি বলে, বা একটি নারী যখন, তখন লোকে না আগে দেখ বিছানাটা খুঁজে, সেখানে বিছানা নেই। তার খারাপ ব্যবহারে দুঃখ পাই, কিন্তু তার সঙ্গে আমার সম্পর্কটা কি সেইখানে পৌঁছেছে যেখানে গিয়ে আমি তাকে বলতে পারি তুই নিজেকে ঠিক কর, অথবা বলতে গেলে যদি তাকে আমাকে হারাতে হয়, আমি নাকে নাকে কলিশনে যাব না, নাকটা সরিয়ে নেব, তাহলে ওই দিকগুলো আমি দেখবই না, চেষ্টা করবো দুধ আর জলটাকে আলাদা করার চেষ্টা করবো। এবং করেও দেখেছি ভালোবাসাটা মরেনি। অনেক শিল্পীর ক্ষেত্রে এটা দেখি, সবার না, যেমন মঞ্চে গান করে বা মঞ্চটাকে পুরো অডিটোরিয়ামটাকে, প্রেক্ষাগৃহটাকে এরম করে নিয়ে নেয় নিজেদেরতে, তাতে একটা কিছু সৌকর্য আছে বাবা, সেই সৌকর্যটাকে ভালোবাসি। সেখানে যতটা সেই মানুষ আছে, কারণ শিল্পীদের ব্যক্তি জীবন নিয়ে রটনা ঘটনা এত থাকে, সত্যি তো তাদের মেনে নেওয়া যায় না। এই যে রঞ্জন বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন রবীন্দ্রনাথের চরিত্র কত খারাপ ছিল, তিনি কত মহিলাদের সঙ্গে কি করেছেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। আমি সেগুলো বিশ্বাস নাই বা পড়লাম, ওই অন্ধকারটা ঘাঁটবো না, তা থাকতেই তো পারে, শেক্সপিয়ারের জীবনে থাকতে পারে, গেটের জীবনে, মানে এগুলো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ব্যাপারটা নিয়ে আমাদের খারাপ লাগা ভাল লাগা। কিন্তু আমি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানে সমুদ্রের মতো বিদগ্ধ মানুষ, জ্ঞানের ওরকম, তার কাছ থেকে তো আমি রবীন্দ্রনাথের অন্য ব্যাখ্যা চাইব, তার বইয়ের বিক্রি বাড়ানোর রহস্য চাইব না। এবং তিনি তো একটা
জেনারেশনকে নষ্ট করে দিচ্ছেন। রবীন্দ্রনাথকে পুজো করতে বল, নাই বা শিখলে রবীন্দ্রনাথকে সম্মুখ দৃষ্টিতে দেখতে শেখো। এখানে যদি এই প্রজন্মের একটা মেয়ে বলে, বাবা কি চরিত্র খারাপ ছিল বলো, বলছে কার? রবীন্দ্রনাথের। আমি না রবীন্দ্রনাথকে নিয়ে এ ধরনের কথা আলোচনা হতে পারে এই জীবনে, এটাও শোনার অপেক্ষা ছিল। হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট? হু ইজ রেসপন্সিবল? বাট মেয়েটা যারা তাকে ফিড করেছে, এবং মানুষের সাধারণ প্রবৃত্তি অন্যের ঘরের জানলায় উঁকি দেওয়া, সেখান থেকে তার স্ট্রাগল দেখে না, অন্য দিকগুলো দেখে, যেটায় গন্ধ আছে, যেটা নিয়ে আলোচনা করলে লোকের আরো তার মানে আমরা আমাদের কোনো মানসিক পরিশীলন ঘটাই না, উন্নতি ঘটাই না। 5টা বিয়ে 4টে বিয়ে এখন তো সবাই করে, তা একজনকে নিয়ে আলোচনা হয় কেন? শিল্পীদের মধ্যেই বলছি, নাম করে করে বলতে পারি কজন 5টা বিয়ে করেছে। ভাই একজনকে নিয়ে আলোচনা হয় কেন? তা বিক্রি কমতে বসে তো তার বিয়ের জন্য তো আমি তাকে পছন্দ করছি না, একদমই না। কিন্তু এইগুলোই আমাদের লিমিটেশন, আমরা তার কীর্তিটা দেখি না। আর রবীন্দ্রনাথ যে ওই তরুণ বয়সে স্ত্রী মারা যাবার পরে একসঙ্গে মা বাবা হলেন, এতগুলো সন্তানকে প্রতিপালন করলেন, সেগুলো নিয়ে তো আলোচনা করি না। যে শিশু লিখে ফেললেন, কোন ডেপথে লিখলেন, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। আমরা তো গানটাই ফেলে যাই, কেউ কি সত্যি চলে যায়? যারা কীর্তিমান তারা কি সত্যি চলে যায়? তাদের গানটি তারা ফেলে যায়। সে গানটি, কোনো গানটি কথায় হতে পারে, কোনো গানটি লেখায় হতে পারে, কোনো গানটি গন্ধে আসতে পারে, কোনো গানটি সুরে আসতে পারে। সেইটাতে তো লিখি না, ঠিকই লিখি না কেন? না আমরা কাদা ঘাঁটতে ভালোবাসি। এবং যে মানুষটা বিশ্বের দরবারে বাঙালি নামটাকে প্রতিষ্ঠিত করলেন, তাকে ধ্বস্ত করে অ্যামিবার স্তরে নামানোর মধ্যে কি খেলা, কি খেলা আছে? আর একজন শিল্পী, একজন বিশাল বড় মানুষ, ধর আমি রবীন্দ্রনাথ ধর, কি সুনীল দাবর, সুনীল গঙ্গোপাধ্যায় ধর, যদি আমাকে কোনো স্নেহের কথা বলেও থাকেন, ভালোবাসার কথা বলেও থাকেন, তা আমার কানে এবং ওনার মুখেই থাক না। আমার দামি জড়োয়ার গয়নাটির মতো, আমার ঠাকুমার দেয়া নাকছাবিটির মতো, আমি সেটাকে সিন্ধুকে রাখি না তুলে, কি হবে? সবই তো কেউ মারা গেলে দেখবি তার সঙ্গে ছবি দেবার একটা অদ্ভুত প্রবণতা, অদ্ভুত একটা প্রবণতা। আমি তার কত কাছের প্রিয় ছিল, ভীষণ মন খারাপ লাগে। আর আমাদের দেখ ছোটবেলায় ক্যামেরা ছিল না, কত ছবি মা বাবার সঙ্গে থাকার কথা ছিল, নেই। স্কুলের বন্ধুদের সঙ্গে থাকার কথা ছিল, নেই। এই ছবিগুলো কি সত্যি নেই? আচ্ছা, প্রদর্শনের জন্য। শিল্পীর কাজ কি মানে শুধুই বিনোদন দেওয়া, নাকি মানে ক্ষমতা, তাকে চ্যালেঞ্জ করাও শিল্পীর? ডেফিনেটলি প্রতিবাদ তো করতেই হবে। আমি কি হে হে বলা সং নাকি? খুব সম্প্রতি, মানে আমরা যে সময় রেকর্ড করছি তার জাস্ট আগের দিন, গতকাল, হুলিগানিজম বলে একটা ব্যান্ড, সেখানে অনির্বাণ ভট্টাচার্য সেই ব্যান্ডের একজন সদস্য, দেবরাজ, আরো অনেকে আছেন, তারা খুব অজানা কারণে, মানে একসঙ্গে 6-7টা ব্যান্ড এক জায়গায় পারফর্ম করার কথা ছিল, হুলিগানিজম আছে বলে শুধুমাত্র সেই তার পারমিশন পাচ্ছিলেন না। হুলিগানিজমের নাম যখন বাদ দেওয়া হলো, তখন বাকি ব্যান্ডরা পারফর্ম করার পারমিশন পেয়েছেন। কখনো কখনো মনে করা হচ্ছে যে হুলিগানিজম সেই ব্যান্ড, তারা তাদের গানের মধ্যে দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিলেন বা বিভিন্ন রকম সেই কারণের জন্য। তা অনেক শিল্পীর ক্ষেত্রে দেখি তারা খুব স্পষ্টভাবে বলেছেন যে আমার দরকার কি, আমি আমার মতো শিল্প চর্চা করে যাই, ক্ষমতাকে চ্যালেঞ্জ করলে ক্ষমতা আমার মুখ বন্ধ করবে, এটা হয়ে এসছে এবং হচ্ছে। তাই মাঝখান থেকে আমি আমার শিল্প কাজটাই করতে পারবো না, কাজ করতে পারবো না, আবার নানা রকম হেনস্থা, তার থেকে আমি চুপচাপ আমার কাজ করে যাই, একটু মিষ্টি গল্প টল্পই লিখি, পরে যদি কখনো ভাবা যায় তখন ভাবা যাবে। যার যা অবস্থান, দেখো
আমি প্রতিবাদ করলেই যে আমি প্রতিবাদী একমাত্র বা ব্রাত্য হব তা না। আমি যদি প্রতিবাদ নাও করি কিন্তু মনে মনে অন্য কোনো রঙের প্রতি আস্থাশীল হই, তাহলেও আমি বাদ যাই, আমি ব্রাত্য। এসব জীবন লব্ধ অভিজ্ঞতা। তার মানে আমি কত ভয়ঙ্কর যে আমাকে বাদ দিতে হয়, এটা ভাবি। আমার প্রতাপ সম্পর্কে আত্মবিশ্বাস বাড়ুক, আমার বাদ দিলি কেন, আমি তো এইটুকু ফুটফুটে, তাও কিছু বিশেষ প্রতিবাদ করি না, আনুগত্যটা ভদ্রভাবে দেখাই। আমার ধরো বিরোধী পক্ষের মানে মনে মনে বিরোধী পক্ষের কেউ যদি আমার শীর্ষস্থানীয় হন, আমি তিনি এলে উঠে দাঁড়াবো, তাকে যেটুকু সৌজন্য প্রকাশ করতে হয় করব, অদলে হন হয়তো করতে পারবো না, তাতেও তো আমি বাদ, তাতেও তো আমি বাদ, তাতেও আমি প্রতিবাদী। আমি একটা মাছি, আমাকে তো খুব গুরুত্ব দেওয়া হয়, এইভাবে ভাবি। কোনটা হুলিগ্যানিজম সে প্রশ্নটা উঠছে। আচ্ছা, আজ যদি কেউ উর্মিমালা বসু হয়ে উঠতে চান, তিনি নিজেকে কিভাবে প্রস্তুত? খুব সাধারণ একটি মেয়ে হতে হবে তাকে, আনন্দে অধীর, শোকে পাথর, একেবারে স্বাভাবিক। সে স্বাস্থ্য ভালোবাসবে, তার নিজের লোককে ভালোবাসবে, পরের লোককে ভালোবাসবে, তার কাজকে ভালোবাসবে। সে একটা ভীষণ স্বাভাবিক জীবন যাপন করবে। যে কাজটা করবে, যতটুকু কাজ করবে ততটুকু মন দিয়ে সিনসিয়ারলি। ধরো আজকে বিকেলবেলা তুমি বেরিয়েছো বাড়ি থেকে, আর্মা স্ট্রিটে গেছো, এই দোতলার বারান্দায় লাল ফ্রক পরা সেই মেয়েটির সঙ্গে দেখা হলো, যে মেয়েটির কথা আমরা একদম প্রথমে বলছিলাম। তুমি কি বলবে মেয়েটিকে? খুব কান্না পাবে, কাঁদবো তার কাছে। আমার বাড়িটা আছে, বারান্দাটা আছে, আমার আসল বাড়িটা নেই। খুব কষ্ট হবে তার কাছে গেলে, এই কষ্টটুকু আমার দরকার, আমার এই কান্নাটুকু কাঁদারও দরকার আছে। কিন্তু কাছে গিয়ে কাঁদবো তেমন লোক তো পাই না। সেই মেয়েটাকে আমি বলতে পারবো আমার কষ্টগুলো, যাদের খুঁজবো তারা তো কেউ নেই।